সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি এখানে আজকের আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫৪তম বার্ষিকী আজকে উদযাপিত করেছে বাংলাদেশের মানুষ। এই স্বাধীনতা যুদ্ধের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আজকে দিনব্যাপী নানা কর্মসূচি ছিল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং উনি এই ভাষণে নানা বিষয়ে আলোকপাত করেছেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা জানি সবাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, উনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীনে আছেন। তার চিকিৎসার বিষয়াদি নিয়ে সর্বশেষ অবস্থা নিয়ে আমরা কথা বলবো। আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমার ঠিক বাঁ পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সালাম ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, নিউরোসার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এবং সদস্য সচিব ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। আপনাকেও এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই সালাম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আজকে আমরা এই অনুষ্ঠান যখন করছি, অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই মুক্তিযুদ্ধের সময়কার আপনার অনুভূতি যদি সংক্ষেপে আপনি বলেন, এবং আজকে যে ৫৪তম স্বাধীনতার বিজয়ের বার্ষিকী যে আমরা পালন করলাম, এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক তাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেল। একজন মুক্তিযোদ্ধা হিসাবে শুধু এটাই বলতে চাই যে যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, নিজের জীবন বিপন্ন করে দিয়ে, স্বাধীনতা এতগুলো বছর পরেও সেই স্বপ্নটা অনেকটা অধরা রয়ে গেল। তার মূল কারণটাই হলো যে একটি দেশে কখনো মাসে মাসে বা বছরে বছরে বিপ্লব বা মুক্তিযুদ্ধ হয় না। এটা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে মুক্তিযুদ্ধ বা বিপ্লব হয়, এবং বিপ্লব পরবর্তী বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সেই পরীক্ষিত যে শক্তি, দেশপ্রেমিক যে শক্তি, তাকে কাজে লাগিয়ে সেই দেশটাকে গড়ে তোলা হলে। কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতার পরে যে দলটি ক্ষমতায় আসলো, মূলত সেখানেই তাদের একটা আস্থার অভাব ছিল। আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধর পূর্ববর্তী সময় থেকে আমাদের একটা মেন্টাল একটা প্রস্তুতি ছিল যে আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে। ৭০-এর নির্বাচনটা যখন আমরা করি, সেই ৭০-এর নির্বাচনে আমরা যারা ছাত্র ছিলাম, আমরা ভোট চেয়েছি স্বাধীনতার পক্ষে, আর আওয়ামী লীগ ভোট চেয়েছে তাদের স্বায়ত্তশাসনের জন্য, অর্থাৎ পাকিস্তানের ক্ষমতায় তারা যেতে চেয়েছে। তো এটাই হলো সবচেয়ে বড়ই যে দেশ স্বাধীন হওয়ার পরে সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিটটা, সেই স্পিরিটটাকেই ধারণ করতে পারে না আওয়ামী লীগ। এবং তারপরে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসার পরপরই মুক্তিযুদ্ধটাকে তারা দলীয়করণ করে ফেলার চেষ্টা করলো। জি। এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তারা ব্যবসা শুরু করলো। যারা আওয়ামী লীগ করে তারাই মুক্তিযোদ্ধা, আর তার বাইরে যারা আছে সব রাজাকার। তো সেই কারণে টোটাল রাষ্ট্রের যে ঐক্যটা সে সময় দরকার ছিল, সেই ঐক্যটা নষ্ট করে দেশের মধ্যে একটা বিভক্তির রেখা তারা নিয়ে আসলো, যে কারণে আমরা দেখলাম যে টোটাল দেশের মধ্যে একটা মিসম্যানেজমেন্টের কারণে সে সময় আপনারা দেখছেন যে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকেও খর্ব করার জন্য সেই সময় রক্ষী বাহিনী প্যারালাল একটা রক্ষী বাহিনী সৃষ্টি করা আছে। এবং সেই সময় রাজনীতিকে নিষিদ্ধকরণ, গণতন্ত্র নিষিদ্ধকরণ, একদলীয় বাকশাল সৃষ্টি, অর্থাৎ যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনাটা ছিল গণতন্ত্র, সেটাকেই ধ্বংস করে দেওয়া হলো।
এবং সেই কারণে সেখানে মুখ থুবড়ে পড়লো মুক্তিযুদ্ধের যে স্পিরিটটা। তার পরবর্তী পর্যায়ে এই দেশের জনগণ তো কিছুদিন অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সহ্য করে, কিন্তু বেশি দিন করে না। তারপরে আমরা দেখলাম যে ৭৫-এর ৭ই নভেম্বরের যে বিপ্লব, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র ক্ষমতায় দিল। এবং জিয়া রহমান সাহেব অল্প দিন খুব ক্ষমতায় ছিলেন, কিন্তু এই অল্প দিনের মধ্যেই মুক্তিযুদ্ধের যে মূল যে চেতনা, যে স্বপ্ন, সেটা অন্তত মানুষের দ্বারগোড়ায় তিনি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং চেষ্টা করেছিলেন বলেই এখনও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা সামাজিক বা যে কোনো অঙ্গনে যদি আমরা দেখি, সবচেয়ে জনপ্রিয় নেতা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তো এই কারণেই তার অল্প কর্মের মধ্যে দিয়ে, অল্প সময়ের কর্মের মধ্যে দিয়ে তিনি জনগণকে অন্তত মুক্তিযুদ্ধের যে চেতনা, যে স্বাদ কিছুটা হলেও পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে তাকেও হত্যা করা হয়। তো স্বাধীনতার পরে সবগুলো যে দলগুলো বলবো, কিন্তু মূলত এখানে বিএনপি সবসময় চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, চেতনাটাকে ধারণ করে। যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চলে যাওয়ার পরে আবার 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তিনিও সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছেন। কিন্তু এরপরে দেখেন যে এরপরে বাকি যারা ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের শেখ মুজিবের সেই সময়ের পরিণতিটা কেন এরকম হলো, সেটা থেকে কিন্তু শেখ হাসিনা শিক্ষা নিল না। শেখ হাসিনাও কিন্তু আজকে অনেকে মাপ চাইতেছে, যে আমার তো মাপ চায়, অনেকেই মাপ চায়। শেখ হাসিনাও শেষে বলছিল যে আমাকে আরেকবার একটু মাপ করে দিয়ে ক্ষমতা দিয়ে দেখেন আমি কি করি। এই ক্ষমতা পাওয়ার পরে সে তার মতো নিকৃষ্ট স্বৈরাচার আর বাংলাদেশে হয় নাই। তো এর জন্যই বলবো যে আসলে মনের দিক দিয়ে যদি আমি যে চেতনা, সে আদর্শটাকে যদি আমি ধারণ করতে না পারি, তাহলে কোনোভাবেই সেটার জন্য যে আমার কর্ম, যেটা আমার যে হবে, সেটা কিন্তু সেটার মধ্যে বহিঃপ্রকাশ ঘটবে না। এই জন্য মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে গেলে বলতে যায় যে আমাদের এখানে ধরেন আজকে আওয়ামী লীগ, যেটা তারা বারবার বলার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের তো একটা অতীত ইতিহাস ইতিমধ্যে, যেটা আমি বললাম, এর বাইরে আরো অনেক কিছু আছে। আপনার কাছে আবার আসবো সালাম ভাই। ডক্টর আব্দুল আহাদ, আপনি তো আপনার আরেকটা পরিচয় আছে, আপনি এনসিপির সাথে জড়িত আছেন এবং দিনাজপুর 5 পার্বতীপুর থেকে নির্বাচনও করছেন এনসিপির প্রার্থী হিসেবে, ইতিমধ্যে আপনার নাম ঘোষিত হয়েছে। তো আপনার কাছেও আমি প্রাথমিক পর্যায়ে সালাম ভাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে 54 বছরে বাংলাদেশের যে চাহিদা নিয়ে ওনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এটার একটা ধারাবাহিক ইতিহাস সংক্ষেপে তুলে ধরেছেন। আপনি কিভাবে দেখেন এটাকে? জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস দেখি, যে 47-এ যে দেশ ভাগ হয়ে গেল, তারপরে 47 থেকে 71-এর যে জার্নি, এবং 71-এ যখন আমরা স্বাধীন হই, যেই আমরা আকাঙ্ক্ষা নিয়ে 71-এ দেশ স্বাধীন হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা থেকে আমরা যুদ্ধের পরে যখন ভঙ্গুর দেশের দায়িত্ব ফ্যাসিস্ট শেখ মুজিব নিয়েছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা সহ আলোচক সালাম ভাই খুব সুন্দর করে বলেছে যে এখানে সে ক্ষমতা নেওয়ার পরেই যে অল্টারনেট একটা সেনাবাহিনী তৈরি করার চেষ্টা করেছিল, তার নিজের আওয়ামী লীগকেই নিষিদ্ধ করা হয়েছিল, একদলীয় একটা স্বৈরতন্ত্র চালু করা হয়েছিল এবং সকল সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা দেখেন, এগুলো আসলে কার মদদে হয়েছে, তাদের বন্ধু প্রতিম কারা? অবশ্যই ইন্ডিয়ার মধ্যে হয়েছে। আমরা যদি ইন্ডিয়াকে বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে 1947-এর পরে ঠিক 48-এ 20 দিনের জন্য কিন্তু হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল। সেখানে কি আমরা দেখেছি যে হায়দ্রাবাদকে কিভাবে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে তারা করে নিয়েছে। এর ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি। আজকে আমাদের স্বাধীন বাংলাদেশের যুব সমাজ যারা আছে বা বাংলাদেশের নাগরিক আছে, কতজন হায়দ্রাবাদ বা সিকিমের কাহিনী জানে? এই ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট ভারত কিন্তু সবসময় বাংলাদেশকেও ঠিক একইভাবে হায়দ্রাবাদ এবং সিকিমের মতো বাংলাদেশকেও গ্রাস করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের আপামর জনতা সেটা কখনোই চায় নাই। কিন্তু যখন তারা ব্যর্থ হয়েছে, তখন এমন একটা পাপেট সরকারকে তারা সবসময় বসাতে চেয়েছে, যারা কিনা দেশীয় স্বার্থ, বাংলাদেশপন্থী, বাংলাদেশের জনগণের স্বার্থ না দেখে মূলত তাদের ক্ষমতায় টিকে রাখার বিনিময়ে ভারতের স্বার্থগুলোকে রক্ষা করবে। আপনি দেখবেন যে বাংলাদেশের
যতগুলো নদী আছে 54টা অমীমাংসিত নদী আছে, তাদের নিয়ন্ত্রণ প্রায় 36টা নদীর এক একটা গতিপথ কিন্তু ভারত নিয়ন্ত্রণ করছে। আমরা দেখছি যে বাংলাদেশের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য কৃষিপ্রধান বাংলাদেশ, সেগুলো কৃষির সময় পানি পাচ্ছে না। তারপরে আমাদের যে অর্থনীতিতে আমরা দেখেছি কিছু চুক্তি হয়েছে, আমরা যেহেতু স্বাস্থ্য সেক্টর নিয়ে কাজ করেছি, আপনাকে অ্যালার্মিং একটা ইস্যু আমরা আজকে বলে রাখি। একটা কোম্পানি আছে যে কোম্পানি কিনা ডায়ালাইসিস করে, ডায়ালাইসিস কোম্পানি ঢাকা মেডিকেল কলেজ, চিটাগাং মেডিকেল কলেজ এবং নিগডু যে কিডনি ইনস্টিটিউট আছে, সেখানে ডায়ালাইসিস মেশিন তারা সাপ্লাই দিয়েছে। তাদের সাথে চুক্তিটা এরকম হয়েছে যে তারাই শুধুমাত্র এই ইনস্টিটিউটগুলোতে মেশিন দিতে পারবে, অন্য কোনো মেশিন ঢুকাইতে পারবে না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি, একটা ফিক্সড অ্যামাউন্ট রেট দিতে হবে, সেটা রুগী ডায়ালিসিস হোক বা না হোক, এবং সেটা প্রাইভেটে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সরকারের আমলে এবং তারা নিশ্চয়ই ভারতীয় 2009 সালে তারা যখন ক্ষমতায় আসে তারপরে এই চুক্তিটা হয়েছে। এরকম হাজারো চুক্তি আছে যেটা কিনা শুধুমাত্র মসনদে থাকার জন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছে, এটা ইন্ডিয়া বাস্তবায়ন করেছে এই তাদের মাধ্যমে। তাহলে আমরা কি দেখেছি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কিন্তু সবসময় আওয়ামী লীগ বাংলাদেশের পক্ষটা চিন্তা না করে মসনদে টিকে থাকার তাদের বন্ধু প্রতিম হিসেবে ভারতকে বেছে নিয়েছে। কিন্তু আমরা কি দেখছি, আমাদের বন্ধু কারা, আমাদের শত্রু কারা, এটা যদি এই ইয়াং জেনারেশন সহ বাংলাদেশের আপামর জনতা না চিনতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশের উন্নতির পথে সব কিছু অন্তরায় রয়ে যাবে। আপনি দেখেন যে ইন্ডিয়া এখানে পরাশক্তি হিসেবে তারা দাবি করে, কিন্তু আপনি দেখবেন যে পরাশক্তি কখন হবে, যখন আপনি কতগুলো দেশের উপরে আপনার কন্ট্রোল থাকবে। কিন্তু ইন্ডিয়ার যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, আমরা দেখি চায়না, নেপাল, ভুটান, পাকিস্তান, মিয়ানমার, তাদের তো বাংলাদেশ কেউ তাদের বন্ধু প্রতিম না, এবং তাদের সাথে সবসময় বৈরী সম্পর্ক। কেন? তারা এই যে একক আধিপত্য চালাইতে চায়, এবং এই একক আধিপত্যটা তাদের উপরে চাপানোর কারণে এই তাদের যে অ্যাটিচিউডটা আমরা দেখেছি যে তাদের শত্রুতে সবাই পরিণত হয়েছে। তারা যে মনে মনে মন কলা খাচ্ছে যে তারা সিকিউরিটি কাউন্সিলে যাবে, তাদের আসলে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে অনেকগুলো স্টেট আছে অনেক অনুন্নত, তাদের কিছু স্টেট হতে উন্নত। কিন্তু আমাদের এই ইম্প্যাক্টটা বুঝতে হবে যে তরুণ ছাত্র সমাজ বুঝে গিয়েছে আমাদের বন্ধু কারা, আমাদের শত্রু কারা, এবং যে ফ্যাসিবাদী শক্তি, আজকে প্রধান উপদেষ্টা খুব সুন্দর করে বলেছেন যে এই শক্তিকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। আমরা যারা জুলাইয়ের শক্তি আছি, জুলাইয়ের পক্ষে শক্তি আছি, আমরা মনে করি যে এই সব শক্তি যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আমরা যেভাবে শহীদ মিনারে শপথ নিয়েছি গতকালকে, এই শপথের আলোকে যদি কাজ করতে পারি, তাহলে আমরা মনে করি এই বাংলাদেশকে সবাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আবার একটু সালাম ভাইয়ের কাছে আসতে চাই। সালাম ভাই, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এখানে কয়েকটা বিষয়ে উনি উল্লেখ করেছেন যে ভোট রক্ষা দেশ রক্ষার সমান দায়িত্ব, ভোট রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। এইটা নির্বাচনকে উনি এমফেসিস দিয়ে বলেছেন যে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু, আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন আছে এটা যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, এই জন্য সবাই যাতে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেটার কথা বলছেন। ভোট বাক্সে ফেলুন, কেউ বাধা দিলে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আর উনি আরেকটা কথা বলেছেন যে হাদির উপর আক্রমণের ঘটনাকে ইঙ্গিত করে যে রক্ত ভয় দেখিয়ে রক্ত জড়িয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, পরাজিত ফ্যাসিস্ট শক্তি পবিত্র মাটিতে আর ফিরে আসতে পারবে না। শেখ হাসিনার কথা কিংবা আওয়ামী লীগের কথা বলেছেন। আর পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের সব অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। তরুণদের রক্ষা করুন। আমি যদি লাস্ট পয়েন্ট ওনাকে বলি উনি যা বলছেন, তরুণদের রক্ষা করুন, আমরা এবং প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। তো ওনার এই হাইলাইটস বক্তৃতার কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম, এগুলোর ব্যাপারে আপনার মূল্যায়ন যদি আপনি বলেন। না, মূল্যায়ন কথাগুলো তো ঠিক, কিন্তু এগুলোকে কার্যকর করার জন্য এই ওনার সরকারের যে এফেক্টিভ যে ভূমিকা থাকা উচিত ছিল, সেই ভূমিকাটা কিন্তু অনেকাংশে আমরা সেটা দেখি নাই। একটা জিনিস দেখেন যে আজকে জুলাই অভ্যুত্থানের যে স্পিড 6 মাস পর্যন্ত যা ছিল বা 9 মাস পর্যন্ত যা ছিল, 1 বছর পর্যন্ত যা ছিল, আজকে 15 মাস অতিক্রান্ত করার পরে কি সেই জায়গায় আমরা আছি? সেই জায়গায় আমরা নাই। এই কারণে যেটা আমরা বলছিলাম যে টোটাল পরিকল্পনা মাফিক একটা, যে এই সরকার আসার পর থেকে আমরা বলছিলাম যে আপনি কী চান, কতটুকু সময় চান, কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে করতে চান, টোটাল একটা রোডম্যাপ আপনি দেন। কিন্তু উনি কিন্তু সেই রোডম্যাপটা দেন নাই। এবং সেই সময় যখন আমরা নির্বাচনের কথা বলছি, আমাদের অনেক বন্ধুরাই, ছাত্র বন্ধুরা সহ অনেকেই সে সময় বলছে যে বিএনপি খালি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। না, তারা ওই বিচার এবং সংস্কার এই দুইটাকে করে নির্বাচনের কথা বলছে। কোনোটাকে মাইনাস করে করা হয় নাই, কিন্তু বিষয়টা হলো যে সময় একটা বিশাল ব্যাপার। এবং বারবার যে আমরা যে কথাটা বলছি সেটা হলো যে
ফ্যাসিবাদের দোসর যারা, ফ্যাসিবাদের দোসররা তো সব জায়গায় বহাল তবিয়তে আছে, সব জায়গায় বহাল সরকারে তবিয়তে। প্রশাসনে, মানে সব সরকারে না প্রশাসনে আমরা বিশেষ করে সেগুলোকে কিংবা আইডেন্টিফাইড আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। করে সেগুলো থেকে সরানোর জন্য বারবার আমরা বলে আসছি যে সেগুলোকে কাঁধে নিয়ে আপনি একটা ভালো কাজ করবেন আর সেটা আপনাকে করতে দিবে, এটা এত সহজ হবে না। তো আমাদের সেই কথাগুলো বাস্তবে রূপ নিয়েছে। এখন উনি যে কথাটা বলতেছেন সেই কথাটা তো অবশ্যই কার্যকর করার জন্য আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে ওনাকে ইমিডিয়েট এখন সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল যারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে সকল দলকে নিয়ে দলগুলোকে আজকে মোটিভেটেড করতে হবে। দলগুলোকে মোটিভেশন যদি করা যায় তাহলে পিপুল মোটিভেটেড হবে। কারণ শুধুমাত্র আপনি পুলিশ বা আর্মি দিয়ে আপনি না, জনগণের সম্পৃক্ততাটা বড়। জনগণকে যদি আপনি সম্পৃক্ত করতে না পারেন তাহলে কোনোভাবেই সেটা পারবেন না। আজকে আমরা যারা নির্বাচন করতেছি যে সবাইকে যে আসলে আমরা মিন করি কি না যে আমরা নির্বাচনটা চাই, আমরা কি চাই যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, কোনো বিঘ্ন সৃষ্টি যাতে না হয়। অর্থাৎ এইগুলো করে টোটাল একটা কমিটমেন্ট নিয়ে আজকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। আস্থায় নিয়ে সবাইকে যদি নামায় দিতে পারেন তাহলে দেখা যায় যে পিপুলস একটা চলে আসবে আগে থেকেই। এবং যার যে আমার এই নির্বাচনী এলাকায় আজকে ঠিক আছে, আজকে এখানে বিএনপি আছে, এনসিপি আছে বা জামাত আছে বা আজকে জাসদ আছে বা আজকে সিপিবি আছে, যারাই আছে না কেন সবাই মিলে এই এলাকাটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমরা যদি কোনো মানে খারাপ কাজে জড়িত না হই, আমরা যদি একে অপরের বিরুদ্ধে সেইভাবে হিংস্রভাবে যদি মাঠে না নামি তাহলে তো সেই এলাকাটা অস্থির হওয়ার কোনো কারণ কথা সবাই মিলে। কিন্তু এই স্মুথ থাকাটা কেন হচ্ছে না, মানে এখানে প্রতিবন্ধকতাটা কি? এটাকে কারণ এটার প্রতিবন্ধকতাটা হলো ওইখানেই যে দেখেন, যেটা হলো যে আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও যখন আমরা নির্বাচনের কথা বলতাম, গণতন্ত্রের কথা বলতাম, একই কথা শেখ হাসিনা, নির্বাচন কেন দেব, তারেক রহমান এসে দেশ চালাবে এটার জন্য। এই 5ই আগস্টের পরেও যখন আমরা আমরা কিন্তু সংস্কারের কথা কিন্তু আমাদের আগে কেউ বলে নাই, না, তাই না? 2 বছর আগে কাজে আমরা সেগুলোকে ইনক্লুড রেখেই বিচার টিচার সব কিছু রেখেই কিন্তু আমরা বলছি। কিন্তু সেই সময় বিএনপিকে টার্গেট করা হলো যে বিএনপি যাতে কোনোভাবে ক্ষমতায় না যেতে পারে। অর্থাৎ বিএনপিকে ঠেকাইতে যায় আজকে দেশের অবস্থাটা আমরা কোথায় নিয়ে আসছি। আজকে দেশের অর্থনীতির আজকে অবস্থাটা কি, আজকে সারা বিশ্ব যে সমস্ত দাতা দেশ বা দাতা গোষ্ঠী আজকে তারা সবাই এক বাক্যে বলে দিছে যে নির্বাচিত একটা সরকার ছাড়া আমরা এই মুহূর্তে আর কোনো কিছু করতে পারবো না বা পারছি না। এবং অর্থনীতির যে অবস্থা দাঁড়াইছে যে আগামী 2 মাসের মধ্যে যদি এটা সেটেল ডাউন আমরা করতে না পারি তাহলে পরবর্তী পর্যায়ের অবস্থাটা খুবই খারাপ। তো এই সব কিছু মিলে প্লাস আশেপাশে আজকে আমার ভাই যে কথাটা বললো যে আজকে নদীর পানির সমস্যা, আজকে সীমান্ত সমস্যা, আজকে ভারতের সাথে সমস্যা, এই সবগুলো সমস্যা আজকে কি কোনোটার একটাও এই সরকার সেটা সুরাহা করতে পারবে? আচ্ছা, আপনার কাছে আমি আবার আসবো, আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে সালাম ভাই, এখানে আপনাকে একটু থামাতে হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। এবং প্রধান উপদেষ্টার ভাষণে উনি একটি কথা বলেছেন যে হাদের উপর হামলা কোনো ব্যক্তির উপর নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। এবং উনি খুব কড়া ভাষায়, শক্ত ভাষায়, এবং মনে হয়েছে যে আজকের ওনার এই বক্তৃতাটা এই হাদির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূলত বক্তৃতার মূল বিষয়গুলা হয়েছে, পাশাপাশি নির্বাচন, যেহেতু এই হামলার ঘটনার সাথে নির্বাচনের একটা সম্পর্ক। আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। আসলে আমরা আলোকপাত করতে চাই অ্যাকচুয়ালি ফাংশনিং বডি তো অনেকগুলো, গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা তো নিজে শুধু ফাংশনিং না, তার অনেকগুলো উইন্ডো আছে। তো প্রধান উপদেষ্টা বলেছে যে হাদির উপরে আক্রমণটা খুব দেশের উপরে, দেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে একটা বড় হামলা। কিন্তু একইভাবে আপনি দেখবেন যে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব কিন্তু বলেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা ফিল করছে যে এটা একটা বড় ঘটনা, কিন্তু তার প্রধান নির্বাচন কমিশনার মনে করছে এটা বিচ্ছিন্ন ঘটনা। আপনি দেখবেন পরে একটা ব্যাখ্যা দিয়েছেন ওনারা, অবশ্য বলা যায় যে অনেকটা উনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা তো পরবর্তীতে যে রিঅ্যাকশন হয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো, অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো যেভাবে স্ট্রংলি এটা নিয়ে মুভ করা শুরু করেছে, তখন উনি বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি এটা তো আমার বলাটা ঠিক হয় নাই। কিন্তু ওনার তো এটা আগেই বোঝা উচিত ছিল। আপনি দেখবেন যে শুধু প্রধান নির্বাচন কমিশনারের না, এখানে যতগুলো ঘটনা ঘটেছে দেখেন, বিডিআর বিদ্রোহের প্রথমে
আমরা দেখেছি যে এখানে সেনাপ্রধান বলেছিল যে এখানে আর কোনো ইনভেস্টিগেশন দরকার নাই, ফুল স্টপ, আর কোনো কিছু এখানে হয় নাই, আমাদের আর কোনো ইনভেস্টিগেশন দরকার প্রয়োজন পড়বে না। কিন্তু যখন দেখলাম যে জেনারেল ফজলুর রহমান স্যারের যখন নতুন একটা আমরা বিডিআর বিদ্রোহের নতুন কমিশন গঠন করে রিপোর্ট দিল, আমরা দেখতে পেলাম যে বিভিন্ন যে বাহিনী আছে সেই বাহিনীর অনেকগুলো জেনারেল এখানে ইনভলভ। একটা ভারতীয় মদদে জঙ্গি সংগঠন, ভারতীয় মদদে যে ফ্যাসিস্ট হাসিনার সরকারের যারা দায়িত্বে ছিল তারা কিন্তু এটাতে খুব প্ল্যান করে এই আমাদের অফিসারগুলোকে হত্যা করেছে। তাহলে 57 জন সেনা অফিসার এখানে হত্যা হয়েছে এবং এইটা একটা দেশের মদদে হয়েছে। তাহলে আমরা কি এখন পর্যন্ত দেখতে পেরেছি যে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরে তাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? তাহলে কি আমরা বলবো যে আপনার প্রশাসন কাজ করছে না? একইভাবে আপনি দেখবেন যে হাদির উপরে হামলা হয়েছে দুপুর 2টায়, সেখানে ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো সিল হয়ে যাওয়ার কথা ছিল উইদিন 30 মিনিট, যেখানে বর্ডারগুলো সিল হয়ে যাওয়ার কথা ছিল উইদিন 30 মিনিট, কিন্তু আমরা কি দেখতে পেলাম যে দুপুর 2টায় এখানে আঘাত হয়েছে, গুলি হয়েছে, কিন্তু মধ্যরাতে বর্ডার সিল হচ্ছে। ইন বিটুইন যে টাইম, এই টাইমটা আসলে তারা কি করেছে? আমরা কি বলবো যে ইন্টেলিজেন্স এটাতে ইনভলভ ছিল? এটার বাংলাদেশের যারা আইন রক্ষাকারী তারা কি এটাতে ইনভলভ ছিল? কেন মধ্যরাতে বর্ডার সিল হবে? কেন আমরা তাদেরকে এখন ধরতে পারলাম? আমাদের 3 দিন পার হয়ে যাচ্ছে, এখনও কোনো আমরা হদিস করতে পারছি না। তাহলে এটাকে দেশের সার্বভৌমত্বের কাছে হুমকি না? আপনি এটাকে বড় ঘটনা হিসেবে দেখছেন, কিন্তু আপনার আন্ডারে যে ইনস্টিটিউটগুলো আছে, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, তারা কোনো ফাংশন করছে না। যদি এরকমই হয়ে থাকে যে আপনি ফিল করেন আপনি এই প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোল করতে পারছেন না বা এইগুলোর মধ্যে সমস্যা আছে, তাহলে জাতির কাছে আপনারা উন্মোচন করেন। আমরা ছাত্র জনতার যারা অভ্যুত্থান করেছি, আমরা জনগণ দায়িত্ব নিব যে এই প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মেরামত করা যায়। আমরা কি দেখেছি যে বিগত 17 বছরে যে আমলারা ছিল তারা একচেটিয়াভাবে ফ্যাসিস্ট হাসিনাকে সাপোর্ট দিয়েছে। এই পুলিশ বাহিনী তারা গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছিল, হেলমেট বাহিনীতে পরিণত হয়েছিল। এই আর্মিকে 57 জন অফিসারকে হত্যা করার মাধ্যমে মেসেজ দিয়েছিল যে এই অফিসার যারা আছে পরবর্তীতে তারা যদি সরকারের পৃষ্ঠপোষকতা না করে, তাদের গোলামি না করে, তাহলে তোমারও পরিস্থিতি একই রকম হবে। এইভাবে তারা সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল এবং 17 বছর ধরে তারা খুন, গুম, হত্যাকাণ্ড, আয়নাঘর প্রত্যেকটা অপরাধের সাথে জড়িত ছিল। আমরা কি দেখতে পেলাম? কতজন জেনারেল বিচার হয়েছে? আমরা গুটি কয়েক দেখেছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের ভিতরে 5 আগস্টের পরে অপরাধীদের এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। তাদের কি এখন পর্যন্ত অ্যাকাউন্টেবিলিটি আমরা আনতে পেরেছি? তাদের কোনো সঠিক হিসাব আমাদের জাতির কাছে উন্মোচন করা হয়েছে? তাহলে যদি প্রধান উপদেষ্টা মনে করে যে তার কাছে এটা কন্ট্রোলেবল না, তাহলে উন্মোচন করে দিক। আমরা ছাত্র জনতা তো সবার সহযোগিতা চেয়েছেন, ওনার একার পক্ষে তো কিছু করা অবশ্যই। সম্ভব না। তাহলে এই পরিস্থিতি এটা যে থ্রেট এবং ওনার যে কথা শুনছে না, বা এটাকে তো ওনাকে পাবলিক করে দিতে হবে। উনি যে উনি ফিল করছে, ওনার শক্তি তো রাজনৈতিক দলগুলোই। জি অবশ্যই, সব রাজনৈতিক দলের যারা স্টেক হোল্ডার তারাই ওনার শক্তি। জি অবশ্যই, আলাদা কোনো এই দল কারণে নেই। আমরা দায়িত্ব নিতে চাই যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যে সংস্কার করতে চেয়েছি, আমরা যে এইটা নতুন করে ঢেলে সাজিয়ে নতুন একটা বাংলাদেশ করার চেষ্টা করেছি, কিন্তু এটা তো পাবলিক করে দিতে হবে। আমরা চাই, কিন্তু আমরা চাই, প্রধান উপদেষ্টা চাই, কিন্তু ইন বিটুইন কিন্তু কাজ হচ্ছে না। আপনি দেখবেন পুলিশে কোনো ধরনের নতুন রিক্রুটমেন্ট হয় নাই। আগে যারা অফিসার ইনচার্জ ছিল খুবই কম হয়েছে। আগে যারা অফিসার ইনচার্জ ছিল তারা বিভিন্ন সময়ে বিভিন্ন থানা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাকে কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না। কেন? আসলে আপনি দেখবেন, আমি তো কাজ করি, আমি দিনাজপুর 5 নিয়ে কাজ করি। কিছুদিন আগে আমার আসনে আমি সব জায়গায় বলি যে দিনে দুপুরে একটা রাজনৈতিক দলের কর্মী আর একটা সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। সে মামলা হওয়ার কথা, মামলা হচ্ছে না। 2 দিন পরে আমাদের কাছে এসেছে। আমরা যখন ওসির কাছে গিয়ে কথা বলি যে আপনি কেন মামলা এন্ট্রি নিচ্ছেন না, উনি বলে আপনাকে কেন জবাবদিহিতা করবো, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? আমরা যখন এসপির সাথে কথা বলি বলছে আপনার কাছে কেন জবাবদিহিতা করবো। তাহলে এটা তো হতে পারে না। পুলিশ তো তার পরিবর্তন করা নাই, শুধু পুলিশের ইউনিফর্ম পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের যে অ্যাটিটিউড, তারা দেখতে পাচ্ছে যে সামনে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাদের গোলামি করছে, তাদের চামচামি করে সে পোস্টিং প্রমোশন পাবে। তো এইভাবে তো হতে পারে না। আমরা কতবার রক্ত দিব? আমরা কি বারবার অভ্যুত্থান করবো? 1400 শহীদ হয়ে গেছে, এটার কোনো দাম নাই? বারবার কি আমরা রক্ত দিতেই থাকবো? এটা তো হতে পারে না। এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, পুরো কাঠামো একটা শেপ দিতে হবে, যে ক্ষমতায় আসুক এই শেপের মধ্যে ঢুকবে। এখানে চাইলেই ফ্যাসিস্ট হওয়া যাবে না। এরকম একটা পরিবর্তন কিন্তু আমরা বাবা হুমায়ুন, আমরা কিছুক্ষণ আগেই একটা ঘটনা ডেভেলপমেন্ট ঘটেছে যে হাদি এর হত্যা চেষ্টায় যে জড়িত ফয়সল, তার বাবাকে খুব সম্ভব আটক করা হয়েছে। হুমায়ুন, তাকে আটক করা হয়েছে এবং অস্ত্র একটা উদ্ধার করা হয়েছে। যে অস্ত্র ব্যবহার করে এই হাদিকে হত্যা করা হয়েছে সেই অস্ত্রটা পুলিশ উদ্ধার করেছে। তো এই 2টা ডেভেলপমেন্ট মানে আমরা অনুষ্ঠান শুরু করার পরেই এই 2টা ডেভেলপমেন্ট ঘটেছে। তো এটাও আমি বলি যে এটা তো সরকার যে চেষ্টা করছে এবং
হত্যা চেষ্টা যে ছিল, যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য যে সরকার চেষ্টা করছে, এটা কিন্তু এটা একটা প্রমাণ। আমরা এটা নিয়ে আলোচনা করব, হাদির বিষয়টা নিয়ে একটু। সালাম ভাই, আপনার কাছে একটু যেটা জানতে চাচ্ছি যে যে বিষয়গুলো ডাক্তার আহাদ উত্থাপন করলেন, যে এইখানে কয়েকটা বিষয় আসছে। একটা হলো যে এখনও পতিত স্বৈরাচারের দোসররা সরকারের বিভিন্ন পর্যায়ে কিংবা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়ে গেছে, এবং সুনির্দিষ্টভাবে বললেন যে হাদিকে হত্যা করার জন্য যে চেষ্টা চালানো হয়েছিল, গুলি করা হয়েছিল, সেই ঘটনায় মূল যারা অভিযুক্ত দুইজনকে আইডেন্টিফাই করা হয়েছে, ফয়সল ওরফে দাউদ খান, তো ফয়সল করিম ওরফে দাউদ খান সে এবং আলমগীর যে মোটরসাইকেলটি চালাচ্ছিল, এই দুইজন পালিয়ে গেছে বলে বলা হচ্ছে। যদিও সরকারি তরফে নিশ্চিত করা হয়নি, বাট বিভিন্ন মিডিয়ায় আমরা দেখছি ইতিমধ্যে নিউজ আসছে। এবং উনি যেটা বলছেন যে এই সময়টা কেন দেওয়া হলো, মানে এখানে তাইলে কি সরকারের ভিতরেই এখনও অনেক লোকজন রয়ে গেছে যারা স্বৈরাচারের দোসর ফ্যাসিস্টদের সহযোগিতা করছে এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য নানা তৎপরতা। এখন নির্বাচন বানচালের তৎপরতা কি আছে, আপনি কি মনে করেন? না, এখানে তো পরাজিত ফ্যাসিবাদ তো চেষ্টা করতেছেই, তার প্রকাশ্যে তার হুমকি ধমকি সেগুলো তো আমরা মাঝে মাঝে শুনতেই পাই, তাই না? মিডিয়াতেও আসতেছে। কাজে এখানে তো সেই পরাজিত শক্তিটা তো চেষ্টা করতেছেই যে একটা পানি ঘোলা করে যাতে নির্বাচনটা কোনোভাবে বন্ধ করা যায়, সেটা তো আছেই। তবে আরেকটা জিনিস যেটা যে সত্যি কথা, যে আজকের হাদির এই আক্রমণের পরে আমরা তো দেখেন একটা ঘটনা ঘটলো মোহাম্মদপুরে, মা মেয়েকে হত্যা করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই কাজের মেয়েকে জড়িত ছিল ধরে ফেলতে পারলো। এটা তো বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিন্তু এইটা তো একটা বহিঃশত্রু ধারণা করা হচ্ছে তাদের রাষ্ট্রীয় মধ্যে, এবং বিশাল একটা গ্যাং এর পিছনে পেছনে। যদি শোনেন, একটা কথা হলো যে এটা আইন শৃঙ্খলা, এটা তো একটা প্ল্যান্ড কিলিং। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজটা কি, যেটা হলো যে যাদের অতীত রেকর্ডটা খারাপ আছে, যারা জামিনে বের হয়ে আসছে, অর্থাৎ যারা যে কোনো অকারেন্স ঘটাইতে পারে, এই ধরনের ব্যক্তিগুলোকে তাদের সবসময় ওয়াচে রাখা, এটাই তো তাদের কাজ। এবং এই যে ছেলেটা এই ঘটনাটা ঘটাইছে, সে বেশ কিছুদিন যাবত তার সাথে রিলেটেড হয়ে আসছে। এটা কারা বলছে? এটা মিডিয়াতে আসছে, এবং মানে ওই পুলিশের তথ্যতেও সেভাবে আসছে। তো যে জায়গায় এত আইডেন্টিফাইড, তারপরে সেই ছেলে বা এরা কিভাবে পারায়, এটা তো সত্য কথা যে আপনি যদি সাথে সাথে কেন বর্ডারগুলো সিল করতে পারলেন না, কেন করলেন না? আপনার তো করা উচিত ছিল। তো এই সমস্ত বিষয়ের মধ্যে তো সেই প্রশ্নগুলো আসতেই পারে। আর এখানে যে জিনিসটা, এই জন্যই আমরা বলছি যে আপনি সবার সাথে তো একসাথে ফাইট করতে পারবেন না। আপনি যে বিগিনিং থেকেই 5ই আগস্টের পর থেকে যখন প্রশাসনকে যখন ঢেলে সাজানোর জন্য আমরাও বলে আসলাম, সবাই বলে আসলো, হঠাৎ করে কি বলা হলো যে সব বিএনপি হয়ে যাচ্ছে, তাই না? এখানে তো বিএনপি হওয়ার ব্যাপার না, কারণ গত 17টা বছর বিএনপি ছিল সবচেয়ে বড় ভিক্টিমাইজ। এবং প্রশাসনে যে সমস্ত লোকগুলোকে তারা মনে করছে যে এদের এন্টি আওয়ামী লীগ, তাকেই তারা মনে করছে যে বিএনপি, তাদেরকে তারা হয় স্যাক করছে বা তাদেরকে যেভাবে ওএসডি করছে বা তাদেরকে ঠিক মতো জায়গায় দেয় নাই। কিন্তু 5ই আগস্টের পরেও সেই ঢালাওভাবে যে বিএনপি হয়ে যাবে, এই কারণে এদেরকে দেয়া যাবে না। এইটা করে লাভটা কি হলো? লাভটা পরাজিত ফ্যাসিবাদের দোসররাই সেখানে থেকে গেল। কিন্তু এটা নিয়ে তো নানা ধরনের, আপনি যদি এই আলোচনায় যান, এটা দিয়ে নানা ধরনের অভিযোগ আছে। এবং বিএনপির মধ্যেই আপনাদের এক একজন এক এক গ্রুপকে সাপোর্ট করেছে। আমি বলতেছি অমুকের গ্রুপ অমুকের গ্রুপ, আমার কথা হলো সেটা গ্রুপটা দেখা, বিশেষ করে সচিবালয়ে। না, আমার কথা হলো গ্রুপ দেখার দরকার নেই এখানে। আপনি দেখবেন যে ফ্যাসিবাদের দোসররা এখানে আছে কিনা, তাকে আপনি সরাইতে হবে। আপনার মাথায় যদি এইটা থাকে, তাহলে আপনি ওই ফ্যাসিবাদের দোসররা সরাইলে তারা সেখানে দুর্বল হবে। আর যদি আপনি মনে করেন যে না, এখানে আমার একটা পছন্দের লোক বা তার একটা পছন্দের লোক বা আপনার একটা পছন্দের লোক এখানে আইসা পড়তে, সেটা দেয়া যাবে না, ওই ফ্যাসিবাদের দোসরই থাক। আজকে তো ঘটনাটা হয়েছে এটাই। জুলাইয়ের আপনারা যারা স্টেক হোল্ডার, জুলাইয়ের বিএনপি জামাতের কথা যদি বিশেষ করে বলি, তাহলে আপনারা কেন একটা মুখোমুখি অবস্থানে চলে আসলেন? মুখোমুখি অবস্থানটা কেন আসলো, সেটাই তো আমারও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। ধরো যে দলটাকে আমরা দীর্ঘদিন
আমাদের কাঁধে একসাথে আন্দোলন করলেন, আন্দোলন সংগ্রাম করলাম, করলেন, সরকার গঠন করলেন। একসাথে কাঁধে বয়ে বেড়ালাম, তাই জি। না? হঠাৎ করে 5ই আগস্টের পরে কি হয়ে গেল যে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে হবে? কেন? বিএনপি তো তাদের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, তারাই তো বিএনপির বিরুদ্ধে অবস্থান আপনি নিয়েছে। কিন্তু তারপরে সেই আজকের কথাগুলো আলোচনার শুরুর দিকে আরেকটা কথা বলছিলেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা রিকনসিলিয়েশনের উদ্যোগ নিয়েছিলেন এবং যারা প্রকৃত অপরাধী স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল তার বাইরে সবাইকে এক কাতারে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ইদানিং তো শোনা যাচ্ছে আপনারা তাদেরকে ওই পুরনো আওয়ামী লীগই বয়ানেই জামাতকে আক্রমণ করছেন না, বিভিন্ন এটার বক্তৃতায়। জন্যই তো এটা নিয়ে বললাম, আপনার কোনো বক্তব্য শোনেন, থাকলে আপনি বলতে পারেন। এটা নিয়ে বক্তব্যটা আমার পরিষ্কার যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল, এটা যখনই দুর্বল হবে তখনই ফ্যাসিবাদ শক্তিশালী হবে। এটা অতীতও হয়েছে। 75-এর আওয়ামী মানে ইসের পরে, ক্র্যাকডাউনের পরে, জি। 75-এর পরে আবার তারা ফিরে আসতে পারছে কিভাবে? কাদের কাঁধে ভর করে ফিরে আসছে? আপনি দেখেন, যারা আজকে সুযোগ দিচ্ছে তাদের কাঁধে ভর করেই কিন্তু তারা ফিরে আসছে আবার। এই কারণেই বললাম যে আপনি যে কোনোভাবে যদি আজকে আমাদের ঐক্য যদি আজকে দুর্বল হয়, সেই দুর্বলের জায়গা দিয়েই তো তারা ঢুকবে এবং তারা ঢুকতেছে সেটা। সেই জায়গায় তো আমি বিএনপি জামাত দুই দল তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকদের শেল্টার দেওয়ার জন্য একটা কম্পিটিশনে নেমে গেছে। প্রশ্নই আসে না, বিএনপির মধ্যে সেটা নাই, আপনি দেখাইতে পারবেন না। বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি যে যোগদান করছে, নিউজ আসছে, কোথাও এবং তারাই যে এক সময় কোনো আপনাদের নিউজ পিঠে ছুরিকাঘাত করবে না, না কোনো এইভাবে ঢুকে। বিএনপিকে দেখাতে পারবেন না। আপনি তাদের ব্যাপারে বলতে পারেন, যেমন আজকে আমরা দেখছি যে ডাকসু ইলেকশনের সময় কি দেখা গেছে যে আওয়ামী ঘরানার মধ্যে ঢুকে সে জায়গায় তারা শেল্টার নিয়েছিল, আবার 5ই আগস্টের পরে আবার তাদের পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ তারা এপিট ওপিট হয়েছে, কিন্তু বিএনপি যারা করছে, ছাত্রদল যারা করছে, তাদের কিন্তু সেই সুযোগ ছিল না। আরেকটা প্রশ্ন সালাম ভাই এই প্রসঙ্গে আপনারা একটু করতে চাই, যেটা প্রধান উপদেষ্টা 3টা রাজনৈতিক দলকে কিন্তু ডেকেছিলেন এই হাদির উপর হামলার ঘটনার পর। বিএনপি, জামাত এবং এনসিপি মেইন প্রধান যে 3টা রাজনৈতিক দল এখন সক্রিয় আছে, এবং আপনারা কিন্তু ওইখানে কমিটমেন্ট করে আসছিলেন যে গতকাল যে একটা সমাবেশ শহীদ মিনারে হয়েছে, এখানে 3 দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়েছিলেন যে সর্বদলীয় একটা সমাবেশ আপনারা করেন, আপনারা শো করেন যে আপনারা ইউনাইটেড আছেন এই জাতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত কালকে বিএনপি যায়নি। বিএনপির সমর্থন ছিল, বিএনপির সমর্থন ছিল, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আজকে বিবিসিতে, অনেক মিডিয়াতে এটা নিয়ে নিউজ হয়েছে যে আমাদের মানে বিজয় দিবসের উপরে প্রোগ্রাম আমাদের ছিল, তারপরে আরও কয়েকটা প্রোগ্রাম ছিল, কাজে সেখানে তো আমরা সবাই জড়িত ছিলাম। আর এটার মধ্যে তো আমাদের সমর্থন তো আমরা সমর্থন দিয়েছেন, কিন্তু ফিজিক্যালি কেউ যায়নি। কেউ একজন যেতে পারতো প্রতিনিধি হিসেবে। ফিজিক্যালি আমরা সমর্থন দিয়েছি। আরেকটা কথা হলো যে শোনেন, এটা তো আমি আবার বললাম এইখানে, যেটা আমি ব্যক্তিগতভাবেও বললাম যে আজকে প্রধান উপদেষ্টা শুধু বললে হবে না, আজকে 3 দল না, আজকে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলকে উনি উদ্বুদ্ধ করা উচিত এবং তাদেরকে নিয়ে বসা উচিত এবং এই সময় তাদেরকে ফিল্ডে নামানো উচিত এবং শুধুমাত্র পুলিশের উপর ডিপেন্ড না করে, আমি আবার রিপিট করতেছি, প্রথমে বলতেছি আবার বলছি, আজকে জাতীয় ঐক্যটা সে জায়গায় নিয়ে আসতে হবে। যে আমার মধ্যে পার্থক্য থাকতে পারে যে একজন আজকে কমিউনিস্ট পার্টি হয়তো সমাজতন্ত্র কায়েম করতে চায়, আজকে জামাত হয়তো ইসলামিক কায়েম করতে চায়, কিন্তু এই মুহূর্তে গণতন্ত্রটা হলো আমার টপ প্রায়োরিটি, এবং এটার জন্য নির্বাচনটা আমার ফার্স্ট প্রায়োরিটি। তাই কাজে নির্বাচনটাকে যদি আমাকে স্মুথ করতে হয়, যদি আমি স্মুথ করতে পারি তাহলে পরবর্তীতে আমি যেতে পারবো। আর যদি এই মুহূর্তে নির্বাচনটা আমি স্মুথলি করতে না পারি তাহলে হোয়াট ইজ নেক্সট? ওটা তো আরও অন্ধকার। কাজে এইটাই যদি আমি একমত হইলে তাহলে আমরা সবাই ফিল্ড হিসেবে নামি, তাহলে এমন কোনো বক্তব্য দেব না, এমন কোনো প্রোগ্রাম দেব না। আজকে দেখেন, আজকের এই অস্থিরতাটা মানুষের মধ্যে কেন আসলো? যখন সবাই একমত হয়ে গেলাম, আমরা সই স্বাক্ষরও করলাম, জুলাই সনদে সই স্বাক্ষর করলাম, তারপরও দেখা গেল যে কাউন্টার পাবলিক প্রোগ্রাম চলতেই থাকলো, পাবলিককে কনফিউজ করা, অর্থাৎ এই হইলে নির্বাচন হবে, এই না হইলে নির্বাচন হবে না, হইতে দিব না, এই যে বিভিন্ন কিছু নিয়ে, অর্থাৎ পাবলিকের মধ্যে, যে কারণে প্রধান উপদেষ্টা এত বলার পরেও পাবলিক প্রশ্ন করে, ভাই নির্বাচনটা হবে তো? এই যে একটা সংশয়ের মধ্যে দিয়ে, তাই না? আর একটা হলো যে ভয়,
ভয় ভীতির মধ্যে দিয়ে আজকে টোটাল জাতিটাকে একটা জায়গায় নিয়ে আসছে। তো সেই ভয় ভীতি থেকে আজকে তো জনগণকে এটা থেকে বের করে নিয়ে আসতে হবে। বের করে আনার জন্য আজকে ডক্টর ইউনূস সাহেবেরই দায়িত্ব, আজকে শুধু বলা না, এটাকে কার্যকর করা। এটাকে কার্যকর করার জন্য ওনাকেই সেই ঐক্যটা সৃষ্টি করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর আহাদ। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাচ্ছি, যে কারণে আমি বলবো যে আপনার কাছ থেকে, আপনি হাদির উপর হামলা গুলিবিদ্ধ হওয়ার পর আপনি খুব নিবিড়ভাবে একজন ডাক্তার হিসেবে, একজন নিউরোসার্জন হিসেবে আপনি তার চিকিৎসার টিমের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ঢাকা মেডিকেলে প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্টটা হয়েছে এখানে আপনি উপস্থিত ছিলেন, তারপরে এভার কেয়ারে যে ট্রিটমেন্ট হয়েছে সেখানেও আপনি উপস্থিত ছিলেন এবং এর বাইরে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পরও আমরা দেখছি আপনাকে কোট করেই বিভিন্ন মিডিয়ায় সর্বশেষ হাদির স্বাস্থ্যের বিষয়গুলো আসছে। আপনি যদি একটু বিস্তারিত আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলেন যে কি ঘটনাটি ঘটেছিল, আপনি কখন এখানে গেলেন এবং কি পেলেন এবং কি করলেন? জি, ধন্যবাদ। আমরা শুক্রবারে ইউজুয়ালি আমাদের ছুটির দিন, ইমার্জেন্সি তখন আমাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ফোন করা হয় যে ওসমান হাদির উপরে আক্রমণ হয়েছে, তাকে হসপিটালে নিয়ে আসা হচ্ছে। আমার বাসা ঢাকা মেডিকেল কলেজের পাশেই। ইমিডিয়েটলি আমি রওনা দিই এবং ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে আমাদের পাশে ওসেক আছে, আইসিইউ সেট আপ নিয়ে পুরাটা ওসেক, সরি, ওইখানে ওসমান হাদিকে নেওয়া হয়। তখন আমরা তাকে কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পাই, অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্ট। তখন তাকে 5 সাইকেল সিপিআর দেওয়া হয় এবং সিপিআর দেওয়ার পরে সে কামব্যাক করে। নরএড্রেনালিন সাপোর্টে তাকে আসলে তখন তার হার্টবিটটা ফাংশন করে অ্যাকচুয়ালি। তখন তাকে আমরা ইমিডিয়েটলি সিটি স্ক্যান করাই, সিটি স্ক্যান রুমে গিয়ে আমরা দেখি যে তার ব্রেনে হিউজ চাপ আছে এবং তার ব্রেনটা খুলে দেওয়ার জন্য বা এক্সপানশন করার জন্য আমরা ইমিডিয়েটলি নিউরোসার্জিক্যাল যে টিম আছে সেই টিমটা স্ট্যান্ড বাই ছিলাম। আমাদের ডিপার্টমেন্ট হেড জাহিদ রায়হান স্যার ছিলেন এবং আমরা সাথে সাথে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসি। তো অপারেশন থিয়েটারে তাকে আমরা যে জিনিসটা করি, ইমিডিয়েটলি গোল্ডেন আওয়ার 3 ঘন্টার মধ্যে মূলত অপারেশনটা করতে হয়। আমরা দ্রুত অপারেশন শুরু করি এবং তার ব্রেনের যে বাম পাশটা হাড্ডি যেটা থাকে সেটা মূলত খুলে ফেলি। তার ব্রেনের ডান পাশের যে টেম্পোরাল বোন আছে সেখান থেকে গুলিটা ঢুকেছিল ডান পাশ দিয়ে, বাঁ পাশ দিয়ে বেরিয়েছে। জি, গুলিটা ঢুকে ফ্রেগমেন্ট হয়ে যায়, একটা ফ্রেগমেন্ট বের হয়ে গিয়েছে, একটা ফ্রেগমেন্ট ব্রেন স্টেমে যে ব্রেনের যে মেইন অংশ যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাসযন্ত্রের সেন্টার থাকে সেই সেন্টারের সামনে একটা ফ্রেগমেন্ট রয়ে গিয়েছে এবং একটা অংশ আমরা গুলির যে শেল আছে কাভারিং, ওই কাভারটা আমরা অপারেশনের সময় বের করতে পারি। এরপরে আমরা ইমিডিয়েটলি তাকে এভারকেয়ার হসপিটালে শিফট করি। ঢাকা মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট থেকে আমরা সবাই, আমি সহ অ্যাম্বুলেন্সে করে আমরা এভারকেয়ার হসপিটালে যাই। ওখানে যে টিম ছিল, আইসিইউ কনসালটেন্ট সহ নিউরোসার্জন সবাই ছিলেন এবং তাকে একটা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন রুমে আলাদা করে আইসোলেশন করে তাকে মূলত ওখানে চিকিৎসাটা শুরু করা হয়। অপারেশনের সময় যখন আমরা মাথার হাড্ডিটা খুলে ফেলি, ঠিক সেই সময়ই অ্যাকচুয়ালি তার হার্টবিট, তার যে রেসপিরেশনটা সেটা স্পন্টেনিয়াসলি হয়ে এসেছিল। যখন ব্রেনটা একটু এক্সপ্যান্ড করার সুযোগ পেয়েছিল তখনই তার রেসপিরেশনটা এসেছিল। আমাদের অ্যানেস্থেসিয়া ডক্টর তখন জানালো, মানে বেটার হয়েছিল, সিচুয়েশন বেটার হলো। রাইট। তারপরে এভারকেয়ার হসপিটালের যে আইসিইউ কনসালট্যান্ট ওনারা একদিন অবজার্ভ করলেন, তখন তার ইন দি মিন টাইম তাকে যে ম্যাসিভ ব্লাড ট্রান্সমিশন করা হয়েছিল, 5 ব্যাগ যে ব্লাড ট্রান্সমিশন করা হয়েছিল অপারেশনের সময়, তখন সেটার একটু রিয়াকশন হওয়া শুরু হয়েছিল যে শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধার যে একটা টেন্ডেন্সি থাকে ম্যাসিভ ব্লাড ট্রান্সমিশনের, ডিআইসি বলে, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ওটাকে ম্যানেজ করার জন্য আবার সাদা যে ব্লাড ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সেটা 6 ব্যাগ দেওয়া হয়েছিল, প্লাজমা যেটা, হ্যাঁ প্লাজমা। এবং ওটা ম্যানেজ হওয়ার পরে তার কিডনিও ফাংশন করা শুরু করলো, কিডনিতে নর্মাল ইউরিন পাস করা শুরু করলো, তার রেসপিরেশন তো আর্টিফিশিয়ালি ভেন্টিলেশন মেশিন দিয়েই সেটা চলছিল এবং তার হার্টও মোটামুটি আগে যে নরঅ্যাড্রেনালিন বেশি ডোজে পেত সেটাও অল্প ডোজেই রেসপন্স করা শুরু করলো। তো ইন দি মিন টাইম তার ফ্যামিলি চিন্তা করলো যে তাকে আরও বেটার ম্যানেজমেন্টের জন্য সিঙ্গাপুরে যদি নেওয়া যায় বা থাইল্যান্ডে নেওয়া যায় কিনা। তখন আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান স্যার
উনিও ইভারকেয়ার হসপিটালে আসলেন এবং তার ফ্যামিলির সাথে কথা বলে ওখানকার যে টিম আছে সার্জারির আইসিইউ সবার সাথে কথা বলে মনে করলো যে না বেটার হবে সিঙ্গাপুরে। তখন পুরা মানে গভর্নমেন্ট সিঙ্গাপুরে নেওয়ার পর তাইলে তার ফিজিক্যাল কন্ডিশনটা আজকের সর্বশেষ কন্ডিশনটা আজকের কি? সর্বশেষ- মানে ওখানে যাওয়ার পর কি উন্নতি হয়েছে না একই জায়গায় আছে, কিংবা নেক্সট তার কি করা উচিত? আজকে সর্বশেষ অবস্থা, আমরা যেহেতু নিউরোসার্জারিতে কাজ করি, আমাদের ওয়ার্ল্ড ওয়াইডই কানেক্টিভিটি থাকে, তো সেখানে যদিও কনফিডেন্সিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করা যতটুকু করা যায়, তবে আমি আমাদের বলবো না আসলে সবকিছুই বলে দিতে। দেশবাসীর একটা প্রত্যাশার জায়গা যে ওসমান হাদি আমাদের তার কি অবস্থা সবাই জানতে চায়। সেক্ষেত্রে আমরা তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে আজকে সকালবেলা সিটি স্ক্যান হয়েছে, সন্ধ্যায় একটা হয়েছে, সেটা রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সকালে সিটি স্ক্যানের যে রিপোর্ট, তার ব্রেনের যে এক পাশ এখানে আমরা দেখেছি যে ইস্কেমিয়া ছিল, অক্সিজেন স্বল্পতা ছিল, সেটা তো অক্সিজেন স্বল্পতা তো দিনকে দিন বাড়বে, সেটাই আমরা দেখেছি। এবং তার ব্রেনের যে চাপটা, সে চাপটাও এখনো রয়ে গেছে, ব্রেনটা ফুলে আছে। এবং তার ফুসফুসের যে রক্ত জমাট বাঁধা ছিল ফুসফুসের সিটি স্ক্যানে, সেটাই পরিলক্ষিত হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল। আমরা বলবো যে তার যে জ্ঞানের মাত্রা 3 ছিল, সে 3ই আছে। এবং আপনারা যদি মনে করেন যে আসলে প্রতিদিন টাইম টু টাইম ওসমান হাদির আপডেট কি হবে, আসলে আপডেট দেওয়ার মতো অবস্থা আসলে সিচুয়েশন নাই। মূলত এটা লং টার্ম একটা প্রসিডিউর। দেশবাসীকে বুঝতে হবে যে এটাকে আপডেট পর্যায়ে এবং তার শরীরে যদি রেসপন্সও করে, এখনও মোটামুটি ফাইট করছে, তো লং টার্ম সময় লাগবে বলে আমরা মনে করি, প্রায় 1-1.5 মাস হয়তো সময় লাগবে। তো প্রতিদিন আপডেট দেওয়ার মতো আসলে কিছু থাকে না। তারপর প্রতিদিন ফলো আপ করা, তার এই যে অর্গানগুলো, হার্ট, লাংস, কিডনি ফাংশন করছে কিনা, নতুন করে কোনো ইনফেকশন হচ্ছে কিনা। বাংলাদেশ থেকে আমরা রেফার করেছি মূলত ইনফেকশন চিন্তা করেই, যে ইনফেকশনটা ওখানে কম্পারেটিভলি কম হবে। বাংলাদেশের ডাস্ট, তারপরে যে পলিউটেড এনভায়রনমেন্ট, সেটার চেয়ে ওইখানে আরও বেটার। ওইখানে আইসিইউ সেট আপ, কালচার করা থাকে। এখন ওই পরিস্থিতিতে আসলে ওইখানে যে ম্যানেজমেন্ট হচ্ছে, ওইখানে যদি ডক্টররা মনে করেন যে অন্য কোনো আবার প্রসিডিউরে যেতে হবে, সেক্ষেত্রে হয়তো তারা আবার এটা কনসিডার করবে। তবে এখন পর্যন্ত আপডেট, কন্ডিশন ডিটোরেট করে নাই, ক্রিটিক্যাল, স্ট্যাটিক, এটাই বলবো আর কি। হ্যাঁ সালাম ভাই, আমরা শুনলাম হাদির যে স্বাস্থ্যের সর্বশেষ উনি একজন ডাক্তার হিসেবে, নিউরোসার্জন হিসেবে, এবং উনি ছিলেন ওইখানে। আসলে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওভারঅল যে আপনি যদি কিছু বলেন, যে আমরা কিছু হলেই দেখি যে আমাদেরকে বাইরে যেতে হয়। আমরা কেন সিঙ্গাপুর লেভেলে, থাইল্যান্ড লেভেলে একটা হসপিটালও বাংলাদেশে ডেভেলপ করতে পারি না? এই ধরনের সিচুয়েশন তো আমাদের ফেস করতে হয়েছে অতীতে বারবার, এবং ভবিষ্যতেও করতে হবে। এবং পলিটিশিয়ানরাদের মানুষ এই জন্য বারবার দায়ী করে যে আপনারা চলে যান, কোনো কিছু হলে বাইরে চলে যান। কিন্তু দেশের এরকম, এটা হয়তো হাদির ঘটনাটা একটু ভিন্ন, কিন্তু জেনারেলি যদি আমরা বলি যে আমরা কেন ওই পর্যায়ের একটা হাসপাতাল করতে পারলাম না আজ পর্যন্ত বাংলাদেশে? আমাদের ইন্ডিয়া যেতে হয়, থাইল্যান্ড যেতে হয়, সিঙ্গাপুর যেতে হয়, অন্যগুলো বাদ দিলাম, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, লন্ডনের কথা ডিফারেন্ট। না, আসলে প্রথমে আমি মানে হাদির আল্লাহর কাছে এখন তো দোয়া করা ছাড়া আমাদের দোয়া করতে হবে আমাদের, যে আল্লাহ যেন দোয়া ফিরে করি আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেখ। এরকম একটা তরুণ মানে নেতা, যার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আল্লাহ তাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন, আমরা এই দোয়াটা করি। আর আরেকটা যেটা আপনি যেটা বললেন, এটা শুধু স্বাস্থ্য সেক্টর না, আপনার স্বাস্থ্যের সাথে রিলেটেড যেমন শিক্ষা, এর সাথে এর প্রত্যেকটা সেক্টরেই কিন্তু গত 17 বছরে এটাকে শেষ করে দিয়েছে। এটাকে শেষ করে দিয়ে, এবং কোথাও কিন্তু মানে ভালো কোনো নিশানা নাই। আজকে সেটার সাথে সবচেয়ে রিলেটেড হলো শিক্ষা। আজকে দেখেন, শিক্ষাটা তো তারা শেষ করে দিয়ে গিয়েছেই। স্বাস্থ্যটা যেরকম পরনির্ভরশীল করে ফেলছিল, শিক্ষাটাকেও তারা পরনির্ভরশীলের জায়গায় নিয়ে গেছিল। কিন্তু এটা তো আমরা অন্যান্য জায়গায় আওয়ামী লীগের যে পর্যায়ে সমালোচনা করতে পারি, কিন্তু এই সমালোচনাগুলো করলে তো এর সাথে কিন্তু আপনাদেরও, বিএনপিও তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল, কিংবা জাতীয় পার্টি ছিল, অন্য দলগুলোও ছিল, তারাও তো করে নাই। আমি বলি তারা করে নাই, এটা আপনি ঢালাওভাবে বলতে পারবেন না, কারণ বিএনপি অনেক করছে। আজকে যে কয়টা মূলত বিশ্ববিদ্যালয় বা চিকিৎসার দিক দিয়ে যে কটাই হয়েছে, বিএনপির আমলেই কিন্তু হয়েছে সেগুলো। তো কাজে আরেকটা যেটা বলবো, যে এখানে তারপরেও কৃতিত্ব নেওয়ার চেয়ে সবচেয়ে বড় যেটা জিনিস, যে আজকের আমরা সেগুলোকে কিভাবে দাঁড় করাবো, সেটার জন্য আমি যেটা প্রথম আসতেছিলাম, যে আজকে শিক্ষাটাই যদি আমি দেখি, যে শিক্ষার সাথে তো রিলেটেড, আমার ভালো ডাক্তার আমার দরকার, ভালো প্রশাসন
আমার দরকার, তাই না? যেমন সে যেটা বললো যে আজকে সিঙ্গাপুরে গেলে সেখানে তার পলিউশন বা আদার্স জিনিসটা কম হবে, এই কারণে সেখানে আরও এফেক্টিভ। নার্সিংটা এখানকার চেয়ে আমার ওইখানে বেটার। অর্থাৎ আমার শিক্ষার দিক দিয়ে যদি আমি উন্নতি করতে পারতাম বা পারি, তাহলে কিন্তু এইটাও এটার সাথে রিলেটেড, এটা হবে। আর আরেকটা যেটা যে প্রাইভেটলি মনে কর যতটুকু ডেভেলপড হয়েছে, কিন্তু সরকারিভাবে যতটুকু ডেভেলপড হওয়া দরকার সেটা কিন্তু সেভাবে হয় নাই। এটা এটা এই কারণে হয় নাই, যেটা যে এটার উপরে যে এটা নজরদারিটা যেভাবে দরকার ছিল সেভাবে নজরদারিটা নাই। ইভেন কিন্তু এই সরকার যে এত কিছু তারা করছে সংস্কারের জন্য, আপনাকে শিক্ষার জন্য তারা কোনো কমিশন করছে? এইখানে তো ছাত্র প্রতিনিধি ছিল, যতটুকু করছে এটা নিয়ে তো আপনারা সমালোচনা করছেন। না করেই নাই, হাত দিত তাহলে না করেই নাই, মানে শিক্ষাটা করে নাই বলছে, অন্য সংস্কারগুলো করতে গিয়ে না অন্যগুলো না। আমরা সমালোচনা করব কেন? আমরা কথা হলো যে আমরা সমালোচনা করছি ওই জায়গায় যখন আপনি হাত দিছেন, সবগুলোতেই হাত দিছে। তো যখন আপনি হাত দিছেন তখন আমি বলবোই আমরা যেটা বলছি যে আপনার বেসিক কিছু জায়গা ঠিক করা, ওইগুলোতেই তাদের হাত দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সব জায়গায় দিছে, কোনোটাই ঠিক মতো করতে পারেনি। তো এটা তো বাস্তব, যেটা সেটা তো আছেই, এটা তো স্বীকার করতে হবে। তো সেটার জন্য আপনার সব কিছুতেই আজকে শিক্ষা আর স্বাস্থ্য এই দুইটা ব্যাপার হয়ে গেছে একেবারে একটা ব্যবসায়িক হয়ে গেছে। আজকে এই দুইটা হলো সবচেয়ে বেশি হবে মানবিক, জি, সবচেয়ে বেশি হবে এবং মানুষের কনসার্নটাও বেশি, এখানে মানুষের সম্পৃক্ততা বেশি। এই দুইটা জায়গায় দেখেন টোটাল ব্যবসায়িক হয়ে গেছে, টোটাল একটা মনোপলি ব্যবসা। এইখানে আপনি এখানে ভালো চিকিৎসার জন্য কোনোভাবে সরকারি মেডিকেলগুলোর উপর আপনি ডিপেন্ড করতে পারবেন না, তাই না? যে কোনোভাবে আজকে ওই প্রাইভেটগুলোতে যান, সেইটা তো সাধারণ মানুষের অনেকের চিকিৎসা নেওয়ার মতো মানে ওই অবস্থাটাই নাই, জি, ওই অবস্থাটাই নাই। আমি সালামের সাথে একটু অ্যাড করতে চাই। দেখেন, আমাদের দেশের কিন্তু চিকিৎসা ব্যবস্থার একটা পর্যায়ে পার করছে। উন্নত চিকিৎসার জন্য যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আমাদের পাশেই সুপার স্পেশালিস্ট যে হসপিটাল আছে, সেটা কিন্তু অলরেডি চালু করার জন্য এখানে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই আছে, সেট আপ করা আছে। কিন্তু এখানে শুধুমাত্র ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের জন্য কিন্তু এটা বন্ধ আছে। আমরা দেখেছি, আমরা এনসিপির পক্ষ থেকে এবং হেলথ উইংয়ের পক্ষ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাইস চ্যান্সেলর বরাবর একটা চিঠি দিয়েছি যে এইটা ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করে আপনারা এই হসপিটালটাকে চালুর ব্যবস্থা করেন। কিন্তু আমার চিঠি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছে যে একটা পলিটিক্যাল পার্টি কি পারে কি না একটা চিঠি দিয়ে এরকম একটা ইনস্টিটিউটে লোক রিক্রুটমেন্টের জন্য বলতে। আমরা যখন কথা বলছি যে আমরা একটা দেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা হসপিটাল চাই, আবার যখন আমরা অ্যাক্টিভিজমের জায়গায় আমরা সেটা করতে চাচ্ছি, তখন আবার সমালোচনা করছি। ব্যবসায়িক মনোভাবটা আছে। আপনি দেখেন না, যদি ওটা চালু হয়ে যায়, বাংলাদেশের রেল সিস্টেমটা দেখেন, রেল সিস্টেমটা দাঁড়াইতে পারতেছে না। কেন দাঁড়াবে? পরিবহনের মাফিয়াদের কারণে দাঁড়াইতে পারছে। আমাদেরকে আসলে এইখানে ওই প্রাইভেট যে সমস্ত ইগুলো আছে তাদের মনোপলি ব্যবসার জন্য তারা, উনি যেটা বললেন যে এইটাকে দাঁড় হচ্ছে। আমরা একটা আপনার যদি বিশেষ কিছু থাকে না, আমরা একটা ভিন্ন প্রসঙ্গে ছোট করে একটু আলোচনা করব। না, এটাই বলছিলাম যে আমরা চাই একটা ভালো একটা ইনস্টিটিউট হোক, এটা আমাদের দাবি। হঠাৎ করে এখন যদি হঠাৎ আমার স্ট্রোক হয়, আমি কোথায় যাব? আমি তো চাইলেও বিদেশ যেতে পারবো না। কিন্তু এই ইনস্টিটিউটটা যদি দাঁড়ানো যায়, আমরা সকল পক্ষ যেভাবে জুলাইয়ের পক্ষে শক্তি আছি, সবাই মিলে যদি মনে করি যে এটা চালু করতে হবে, তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে পসিবল, কিন্তু সেটা হচ্ছে না। আমরা সর্বশেষ সংক্ষেপে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি 25 তারিখে দেশে আসার ঘোষণা দিয়েছেন দলের মহাসচিব, এবং তাকে আজকেও নিউজ বেরিয়েছে যে গুলশানে অফিস বাসা তৈরি আছে তার জন্য। উনি আসতে বিলম্ব একটা বিষয়, এবং উনি 25 তারিখে আসছেন। আপনারা এই নিয়ে কি প্ল্যান করছেন? খুব সংক্ষেপে যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন, 1-1.5 মিনিট। এটা তো সারা জাতি অপেক্ষা করতেছে, সবার মধ্যে একটা প্রশ্ন, উনি কখন আসবে, কিভাবে আসবে, সেটা তো আছেই। যে সেটার জন্য দলের পক্ষ থেকে অবশ্যই আমরা সবাইকে জানাবো যে উনি কখন আসতেছে, কয়টার মধ্যে আসতেছে, এবং এই ব্যাপারে সরকারের সহযোগিতাও আমরা দেব। যে কারণ এখানে মনে করেন দলের পক্ষ ছাড়াও সাধারণ মানুষও তো চায় যে অন্তত তাকে দেখার জন্য, বা যেমনি বেগম খালেদা জিয়াকে আনতে যে আমাদের প্রায় 6-7 ঘন্টা লেগেছে এয়ারপোর্ট থেকে তার বাড়িতে আসার জন্য। তা আমরা আমরা আশা করতেছি যে তারেক রহমান যেদিন আসবে সেদিন সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষের একটা ঢল নামবে এয়ারপোর্টের দিকে। কাজে এইটাকেও যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায়,
এবং জনগণের ভোগান্তিটা যাতে কম আনা যায়, এটা জন্য ট্রাফিকের সাথে যারা জড়িত উনি আছেন। আসতে বিলম্বের পিছনে কি নিরাপত্তাজনিত কারণ ছিল আপনার? আর এটা নিয়ে তো বহু আলোচনা হয়েছে। এই আলোচনাটা আমি অবশ্যই এটা তো আছেই, কারণ তারেক রহমান আজকে বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কেন, তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কেন, তো সেই জিনিসগুলো তো আছেই। কারণ আজকে জাতীয়তাবাদী রাজনীতির আজকে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তারেক রহমান। এই মুহূর্তে তারেক রহমানের প্রয়োজন বাংলাদেশে কতটুকু বাংলাদেশের মানুষ ফিল করতেছে, ঠিক তেমনি আবার বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারাও সেটা মনে রাখে যে তারেক রহমান এখানে এমন একটা ব্যক্তিত্ব, তারেক রহমানকে যদি আমরা কোনো কিছু করতে পারি তাহলে বাংলাদেশটা আবার পিছিয়ে যাবে। তো সেইগুলো তো থাকবেই, এবং সেগুলো মাথায় রেখেই যে কোনো সিদ্ধান্ত, ইমোশনালি বা হোমোজিক্যালি যে কোনো সিদ্ধান্ত নিয়ে তারেক রহমান তো কোনো কিছু করতে পারেন না। সেটার জন্য তো সব কিছু চিন্তা ভাবনা করেই তাকে করতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে যে জনাব আব্দুল সালাম এবং জনাব ডক্টর আব্দুল আহাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অতিথিদের বক্তব্য শুনলাম। শুভরাত্রি।